সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1255তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ শাহপরানের জীবনের আশ্চর্যজনক, আজব হয়ে যাওয়ার মতো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল পরীকে বিয়ে করে 500 বছর বেঁচে আছে যোদ্ধা নুরু মিয়া। দেখেন, এটা শুনে জানি আপনারা অনেকে অবাক হয়ে গেলেন যে মানুষ কিভাবে 500 বছর বেঁচে থাকে, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, শাহপরানের গল্পে একজন যোদ্ধা, যার গল্পটা শুরু হয় 1525 সাল থেকে 2015 সাল পর্যন্ত বাংলার এক যোদ্ধা, যে সময়টাতে প্রায় 1525-এর দিকে বাংলা স্বাধীন করত, স্বাধীন সুলতান হোসেন শাহী বংশধর, তিনার শাসনামল থেকে আজকের 2015 সাল পর্যন্ত এই গল্পটা চলে আসছিল। এবং 2015 সালে ভয়ঙ্কর কোনো এক আঘাতে, ভয়ঙ্কর কোনো এক ঘটনায় এই গল্পের সমাপ্তি ঘটে। আজব হয়ে যাওয়ার মতো, তাজ্জব হয়ে যাওয়ার মতো, শরীরে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর রকমের বাস্তব ঘটনা। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই শাহপরানের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে শাহপরানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহপরান, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনির সহ আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা সিলেট শহরের অদূরে রহস্য ঘেরা কোনো এক পাহাড়ের পাশে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন মাজারের খাদেম। আমাদের বাড়ি থেকে মোটামুটি খানিকটা দূরে একটা পাহাড়ের উপরে অনেক বিশাল একটা বটগাছ আছে, যে বটগাছকে মানুষ বলে 1000 বৎসরী বটগাছ। ওই 1000 বৎসরী বটগাছের নিচে একটা ছোট্ট মাজার আছে। ওই মাজার পাহারা দেয় আমার বাবা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ এই মাজারে যায় এবং সব মানুষ ওই মাজারে গিয়ে মাজারের দান বাক্সে যে পরিমাণে টাকা দেয় তাই দিয়ে মাজারের উন্নয়নের কাজ চলে। এছাড়া আমাদের পরিবারটা চলে। মাজারের খাদেম হিসাবে আমাদের মাজারের খাদেম হিসাবে আমার বাবা আমাদের এলাকাতে অনেক ভালো একজন মানুষ। আমাদের পরিবারটা একটা অন্যরকম পরিবার, রহস্যে ঘেরা একটা পরিবার, তাজ্জব একটা পরিবার। কেন বলি, ছোটোবেলা থেকে এই জিন, ভূত, পরী, আত্মা এসব নিয়ে আলোচনা করতে করতে এবং এসবের গল্প শুনতে শুনতে আমার শৈশবের দিনগুলো কাটে। ছোটোবেলায় জিন পরীর ভয়ে আমি স্কুলে পর্যন্ত যেতে পারিনি। আমি সহ আমার 2 ভাই একেবারে মূর্খ পরিবারের সন্তান। আমরা একদম পড়াশোনা করিনি, একদম মূর্খ ছিলাম এবং আমাদের পরিবারটা থেকে আশেপাশের পরিবারের মানুষগুলো আমাদের পরিবারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করতো, বা তারা আমাদের পরিবার নিয়ে অনেক বেশি বিঘ্নত ছিল। ছোটোবেলা থেকে দেখে আসতাম আমার বাবা যে মাজার দেখাশোনা করে, বা আমার বাবা যে মাজারের খাদেম, আমার যেই দাদি আছে, মানে আমার বাবার মা, আমার দাদি মাঝে মাঝে রাতের বেলায়, গভীর রাতে বাটি করে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন, অনেক বড় একটা প্লেট আছে, যেটার মধ্যে আপনার আরব দেশে যারা মানুষরা খাবার খায়, যে 8-10 জন মানুষ মিলে একটা ডিশের মধ্যে বা একটা প্লেটের মধ্যে খাবার খায়, এইরকম বিশাল একটা প্লেট আমার দাদি কী করবে, সাজাবে। ওই প্লেটের মধ্যে ভাত, তরকারি, মাংস থেকে শুরু করে যা কিছু দেওয়া দরকার, এই সমস্ত কিছু দিয়ে গভীর রাতে ওই প্লেটটা মাথায় করে নিয়ে, প্লেটের সামনে একটা ছোট মোমবাতি জ্বালিয়ে ওই প্লেটটাকে মাথায় করে নিয়ে আমার দাদি তখন ওই মাজারটার উপরে ওই প্লেটটাকে রেখে চলে আসবে। এবং সকালবেলা গেলে পরে এই প্লেটটাকে খালি পাওয়া যাবে, সম্পূর্ণ খালি পাওয়া যাবে এবং খালি ওই প্লেটটাকে নিয়ে আমার দাদি সকালবেলা বাড়ি ফিরে আসবে। ছোটোবেলা থেকে এই রীতি দেখতে দেখতে আমি বড় হই। নিজের মাঝে কখনো প্রশ্ন জাগে না যে এই খাবার কে খায় এবং এই যে খাবার নিয়ে যায়, এই খাবারগুলো কেন দাদি নিয়ে যায়, কী কারণে নিয়ে যায়, এই প্রশ্নটা নিজেকে সবসময় প্রশ্নবিদ্ধ করতো। কিন্তু এরপরেও আমার দাদিকে আমি কোনো সময় জিজ্ঞাসা করতাম না যে তুমি কেন খাবার নিয়ে যাও, তুমি খাবার মূলত কাকে দাও, কী কারণে তুমি এভাবে খাবার নিয়ে যাও।
ছোটোবেলা থেকে এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় এবং একটা পর্যায়ে মোটামুটি অনেকটা বড় হই। এবং যখন বড় হই তখন পর্যন্ত আমি আমার বাবার সাথে ওই মাজারে খাদেমের কাজ করি। বিভিন্ন মানুষজন আসে, তাদেরকে প্রসাদ বা তাদেরকে তাবরুক দিয়ে থাকি এবং তারা হচ্ছে মাজারে দান সরকাত করে এবং মাজারে নিয়ত করে। এবং শুনেছিলাম এই মাজারে যিনি শুয়ে আছে ওনার নাম হচ্ছে নুরু মিয়া। মাজারে শুয়ে থাকা ওই নুরু মিয়া ছিলেন একজন যোদ্ধা, একজন সৈনিক। আজ থেকে প্রায় 1525 সালে তিনি হচ্ছে মারা যায়। 1525 সালে মারা যায় বলতে সেই থেকে তিনি অলৌকিকভাবে আমাদের পরিবারে জীবিত আছে এবং তিনি হচ্ছে আমাদের পরিবারের উত্তরসূরি। আমাদের পরিবারের উত্তরসূরি হচ্ছে তিনি, যিনি এই মাজারে শুয়ে আছে, যাকে অলি বা অনেকেই দরবেশ বলে আখ্যায়িত করে থাকে। এরকম ঘটনাই পরিবারের মুখে শুনতেছি। এরকম করতে করতে একটা সময় অনেকটা বড় হই। অনেকে মাজার সম্বন্ধে আমার কাছে জানতে চায় এবং আমাদের এলাকাতে এই মাজারকে ঘিরে এক একজনের কাছে এক এক ধরনের ব্যাখ্যা পেয়ে থাকি। কেউ বলে মাজারে এ থাকে ও থাকে, এবং মাজারের যে জিন্দা অলি আছে বা যাদেরকে আমি যোদ্ধা নুরু মিয়া বলে থাকি, ইনি এখনও অনেকের সামনে দেখা দেয়। বিশেষ করে আমার পরিবারের মানুষের সামনে আমার দাদি মাঝে মাঝে ওনাকে দেখতে পায়। আমার মাও দেখে, আমার বাবাও দেখে, কিন্তু সত্যিকার অর্থে আমি কোনোদিন এই লোককে দেখতে পাইনি। তাই দাদিকে মাঝে মাঝে প্রশ্ন করতাম, ও দাদি তুমি দেখো, আব্বা দেখে, মা দেখে, বাট আমি কেন আমাদের বংশের ওই পূর্বপুরুষ যোদ্ধা নুরু মিয়াকে দেখতে পাই না? আমারও তো এরকম একজন বীর যোদ্ধাকে দেখতে ইচ্ছে করে, যিনি কিনা আজ থেকে প্রায় 500 বছর আগে মারা গিয়েও আমাদের মাঝে জীবিত আছে। আমার দাদি আমাকে বলে, তুই ওনাকে দেখলে ভয় পাবি। উনি 8-10টা সাধারণ মানুষের মতো নয়। তিনার মাথাটা অনেক বড় এবং তিনার মাথার মধ্যে এখনও মুকুট, এবং তিনি খুব ভয়ঙ্কর চেহারা নিয়ে আমাদের সামনে আসে। আমরাই তো এত বুড়ো হয়ে গেছি, তারপরেও তারা দেখলে ভয় পাই। আর যদি তুই তারে দেখিস তাহলে তো তুই আস্ত থাকতে পারবি না, তুই তো মরে যাবি। দাদির মুখে এরকম নুরু মিয়ার গল্প শুনতে শুনতে ছোটোবেলা থেকে অনেকটাই বড় হই। এক পর্যায়ে দাদিকে আমি খুবভাবে ধরি, দাদি আজকে তুমি আমাকে বলতেই হবে কে এই নুরু মিয়া, কী তার পরিচয়, কেন নুরু মিয়াকে নিয়ে আমাদের এলাকাতে এত জল্পনা কল্পনা, কেন এত রহস্য, কেন এক একজন এক একভাবে নুরু মিয়াকে নিয়ে ব্যাখ্যা দিতে থাকে। এই নুরু মিয়ার পরিচয়, এই নুরু মিয়া কে, কেন বা কীভাবে আমাদের পরিবারে আসছে, এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি আমাকে আজকে দিতে হবে। এরকমভাবে আমি তখন আমার দাদিমণিকে ধরে বসি। ধরার পরে দাদিমণি আমাকে যেটা জানায়, আজ থেকে 500 বছর আগে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা, যেটা শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি আমার দাদির মুখে শুনতে পাই, নুরু মিয়া বলে একজন যোদ্ধা ছিলেন। তিনি ছিলেন শাহী সুলতান, স্বাধীন সুলতান শাহী বংশোদ্ভূতের তাদের হচ্ছে রাজকীয় তোষাগারে তিনি থাকতেন। তিনি নুরু মিয়া প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন, এবং খাজনা আদায়ের কাজ তিনি এই এলাকাতে করতেন। সুলতান শাহীর যেই সঙ্গপঙ্গরা ছিল বা তাদের যেই রাজারা ছিল ওই এলাকাতে, যারা কর উঠাইতো, যারা চাঁদা উঠাইতো, তাদের মাধ্যমে হচ্ছে, তাদের আন্ডারে হচ্ছে নুরু মিয়া কাজ করতো। নুরু মিয়া পেশায় ছিল একজন সৈনিক বা যোদ্ধা। তো সেই রাজার আন্ডারে ওই এলাকাতে কাজ করতো, এবং এমতো অবস্থায় নুরু মিয়া বিভিন্ন মানুষ যারা খাজনা দিতে পারতো না, তাদেরকে নির্মমভাবে ওখানে নিয়ে অত্যাচার করত। রাজার তোষাগাতে নিয়ে যেত এবং রাজার ওই বন্দিশালায় ওদেরকে রাখা হতো এবং মানুষকে নির্মমভাবে মারা হতো শুধুমাত্র খাজনা আদায় করার জন্য। এবং যারা রাজার বিরুদ্ধে গিয়ে দাঁড়াতো, আজকে যেখানে নুরু মিয়া শুয়ে আছে ওই জায়গাটার মধ্যেই তাদেরকে জীবিত কূপ দিয়ে মাথা আলাদা করে ফেলা হতো, এবং তাদেরকে ওভাবেই হচ্ছে বলিদান করার মতো করে হচ্ছে মৃত্যু দেওয়া হতো। এটাই ছিল যোদ্ধা নুরু মিয়ার কাজ। এবং যোদ্ধা নুরু মিয়া ছিলেন সুকুশ একজন সৈনিক। রাজা তাকে অনেক পছন্দ করত, এবং সেই এলাকার রাজার আন্ডারেই তিনি তখন কাজ করতেন। এরকম করতে করতে তুই নুরু মিয়া নাকি একটা সময় একটা মহিলাকে, আবিদা সুলতানা ছিল ওই মহিলার নাম, ওই আবিদাকে মেরে ফেলার জন্য আবিদা তখন ওই রাজার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। আবিদা হচ্ছে তিনি একজন সাহিত্যিকের মতো মানুষ ছিলেন। তিনি নাকি সেই এলাকার সিলেটের ওই জায়গার মানুষগুলোকে একত্রিত করতে শুরু করে, সবার মাঝে এই রাজার বিরুদ্ধে গিয়ে কথোপকথন বলতে শুরু করে, এবং রাজা সবার উপরে অত্যাচার করে, সবাইকে মারে, এবং এই যে চাঁদা দেওয়া বা এই যে রাজাকে খাজনা দেওয়া, এটা থেকে মানুষকে বিরত করার জন্য এই আবিদা তখন কাজ করে।
ওই সময় আবিদাকে তখন রাজার তোষাগাতে ধরে আনা হয় এবং আবিদাকে রাজার তোষাগাতে ধরে আনার পরে দীর্ঘদিন পর্যন্ত আবিদাকে রাজার তোষাগাতে বন্দি করে রাখে। রাজার ওই বন্দিশালায় বন্দি থাকা আবিদা তখন মৃত্যুর জন্য রাজার কাছে কাকুতি মিনতি করে, কিন্তু রাজা তাকে ছাড়ে না। এক পর্যায়ে যোদ্ধা নুরুমিয়াকে বলা হলো যে আজকে রাতের মধ্যে এই আবিদাকে মেরে ফেলার জন্য, তাকে মেরে ফেলার জন্য রাজা তখন আদেশ করলো যোদ্ধা নুরুমিয়া তখন রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে তাদের কয়েকজন সেনাপতিকে নিয়ে, তার কয়েকজন সেনা সদস্য যোদ্ধাকে নিয়ে তখন এই আবিদাকে নিয়ে গেল ওই বটগাছের নিচে বলতে ওই জায়গাটার মধ্যে যেখানে হচ্ছে তিনি মানুষকে হত্যা করতে এবং হত্যা করে ওই পারে আপনার কূপের মতো একটা জায়গা ছিল। এটা পাহাড়ের উপর এবং পাহাড়ের নিচে ওই কুচি, যেটাকে আমরা বলি যে কয়েকটা পাহাড় মিলে যে একটা গর্ত থাকে, 4-5টা পাহাড় এবং মধ্যখানে গর্ত, ওই রকম একটা জায়গার মধ্যে তখন মানুষকে গর্দন আলাদা করে ওখানে ফেলে দেওয়া হতো। সে সময় হচ্ছে সেখানে ওই আবিদাকে আমাদের বংশীয় ওই নুরুমিয়া তখন দাঁড় করায় এবং দাঁড় করার পর আবিদাকে তখন বলা হয় যে তোমাকে এখন তোমার শরীর থেকে মাথা আলাদা করে আমি তোমাকে এখন হত্যা করব, তোমাকে আমি এখন মেরে ফেলবো। এই কথা বলার পরে আবিদা তখন অপলক দৃষ্টিতে নুরুমিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে নাকি, এবং তাকিয়ে থেকে নুরুমিয়াকে বলে আমাকে যদি মেরে ফেলো, আমাকে যদি হত্যা করো, আমি যদি মরে যাই, এতে তো তোমার কোনো কিছু পূরণ হবে না। হয়তো তুমি রাজার কাছে ভালো থাকবা, বা যেমনটি তুমি আছো, আমাকে মেরে ফেললেও তুমি রাজার কাছে যতটা ভালো থাকবা, আমাকে না মেরে ফেললেও তুমি রাজার কাছে ঠিক ততটাই ভালো থাকবা। তোমার কোনো পরিবর্তন কিন্তু হবে না। কিন্তু যোদ্ধা নুরুমিয়া, তুমি যদি আমাকে না মারো তবে আমি তোমাকে একটা প্রস্তাব দিতে পারি। তুমি যদি আমার এই প্রস্তাব রাখো, তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি হও, তাহলে নুরুমিয়া তুমি তোমার বংশীয় মানুষের কাছে এমন সম্মান পাবা এবং আমি তোমাকে এমন একটা জিনিস উপহার দিব যেটাতে তোমার ভবিষ্যৎ অনেক সুখের হবে, যেটা তোমার ওই দুঃসাহসী রাজা কখনোই দিতে পারবে না। যোদ্ধা নুরুমিয়া তখন আবিদাকে বলল, ঠিক আছে, তুমি আমাকে বলো কি এমন উপহার তুমি আমাকে দিবা, যে উপহার দিলে পরে আমি তোমাকে মৃত্যু থেকে বাঁচিয়ে দিব। যদি উপহার আমার মনোনীত হয়, যদি উপহার আমার পছন্দ হয়, তাহলে আমি কথা দিলাম আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। এ কথা বলার পরেই আবিদা তখন বলল, তুমি আমাকে 2 দিন সময় দাও। এই 2 দিনের মধ্যে আমি আমার বান্ধবীর সাথে আলোচনা করব। আমার একজন বান্ধবী আছে, আমি ওর সাথে আলোচনা করব এবং আলোচনা করার পরে 2 দিন পরে আমি তোমাকে একটা প্রস্তাব দিব, একটা সুখবর দিব, একটা অফার দিব। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তো ভালো, আমাকে মারবা না। আর যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও যোদ্ধা নুরুমিয়া, তখন তুমি আমাকে মেরে ফেলো। আমার ওই যোদ্ধা নাকি তখন হাসতে হাসতে বলেছিল যে তুই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করতেছিস, তুই আমাকে ফাঁদে ফেলবি, আমি তোকে চিনি না, তুই 2 দিনের মাঝে একটা চালাকি তৈরি করবি, একটা বুদ্ধি তৈরি করবি এবং তুই এখান থেকে পালাবি। রাজার আদেশ তোকে মেরে ফেলা, আমি তোকে এখানেই মেরে ফেলবো। তখনই আবিদা নাকি যোদ্ধার পায়ে ধরে বলে, ঠিক আছে, আমাকে একটা কাজ করো, আমাকে তুমি এমন কোথাও লুকিয়ে রাখো যেখানে রাজা আমাকে পাবে না, শুধু তুমি ছাড়া কোনো সৈন্য সমান্ত জানবে না আমি কোথায় আছি। আমাকে এই রকম একটা জায়গার মধ্যে তুমি লুকিয়ে রাখো। এই কথা বলার পরেই যোদ্ধা নুরুমিয়া তখন বলল যে পাহাড়ের ওই কুচির মধ্যে আমি তোমাকে লুকিয়ে রাখবো, একটা বিশাল পাথরের সঙ্গে আমি তোমাকে ঢিল মেরে ওই পাথরের সঙ্গে বেঁধে রাখবো, তুমি এখান থেকে যেতে পারবা না, আমি তোমাকে ওখানে লুকিয়ে রাখবো। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? যদি 2 দিন যাবৎ তুমি আমাকে সত্যি এমন কিছু আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে ওখানে লুকিয়ে রাখবো। এই কথা বলার পরে আবিদা বলল, হ্যাঁ ঠিক আছে, তো তুমি আমাকে 2 দিন বাঁচিয়ে রাখো। এর মাঝেই তখন তাকে পাহাড়ের নিচে নেওয়া হলো। নেওয়ার পরে ওইখানে একটা বিশাল পাথরের সঙ্গে তখন আবিদাকে বেঁধে ফেলা হলো। বিশাল পাথরের সঙ্গে আবিদাকে বাঁধা হলো এবং বাঁধার পরে আবিদাকে বলা হলো, আমি আজকে চলে যাচ্ছি, আমি আবারও আসবো এবং আসলে আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো এবং তোমার ওই প্রস্তাবের জন্য আমি অপেক্ষা করছি। যোদ্ধা নুরুমিয়া তখন চলে যায় এবং পরের দিনে রাত পুড়িয়ে সকাল হওয়ার পরে এর পরের বিকালবেলা নুরুমিয়া তখন তার সৈন্য সামন্ত ছাড়া একাই ছদ্মবেশে ওই পাহাড়ের কুচির মধ্যে আসে। আসার পরে আবিদা সুলতানা তখন খুব ক্ষুধার্ত অবস্থায় ছিল। নুরুমিয়া তাকে খাবার দিল এবং সে খাবার খেয়ে নুরুমিয়াকে বলল, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, আমার এই প্রস্তাব যদি তুমি মানো, আমার এই প্রস্তাব যদি তুমি রাখো তাহলে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। তুমি তোমার পরবর্তী জন্মের প্রায় 500 বছর 1000 বছর পর্যন্ত তুমি তোমার মানুষের কাছে বেঁচে থাকবা। তোমার পরের জন্ম, তোমার বংশের যারা আসবে, তুমি তাদের কাছে আমৃত্যু হয়ে থাকবা। ওই সময় নাকি নুরুমিয়া বলল যে ঠিক আছে, তাহলে আমাকে এই প্রস্তাব যদি তুমি দাও আমি তোমাকে মারবো না, আমি তোমাকে ছেড়ে দিব।
কিভাবে এটা করতে হবে, তখন সে বলল আমার একটা বান্ধবী আছে, আমার একটা বান্ধবী আছে এবং আমার ওই বান্ধবীটা একটা পরী। আমি ওই পরীর সঙ্গে তোমাকে মিলিত করে দিব, তুমি ওই পরীর সঙ্গে কথা বলবা এবং ওই পরী আমাকে নিয়ে চলে যাবে। আমি ওই পরীর সঙ্গে চলে যাব, পরী আমাকে সাথে করে নিবে এবং নিয়ে গেলে পরে পরী তোমাকে বিয়ে করবে এবং পরী তোমাকে বিয়ে করবে, পরী তোমার সাথে থাকবে এবং এই পরী তোমাকে তোমার বংশীয় মানুষের কাছে, তোমার পরজন্মের কাছে তোমাকে বাঁচিয়ে রাখবে। এটা শোনার পরে যোদ্ধা নুরুমিয়া তখন একটু অবাক হয়ে গেল, চোখ মুখ বড় করে বলল, এটাও কি সম্ভব? এটা কিভাবে সম্ভব? তখন বলল, ঠিক আছে, তুমি আসো আজকে রাতে, আমার বান্ধবীর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। তবে সাবধান, তোমাকে একাই আসতে হবে। তুমি যদি একা না আসো তাহলে আমার বান্ধবী তোমার সামনে আসবে না। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সে সময় তো যারা এই জিনিসগুলোকে খুব বেশি বিশ্বাস করতো ওই সময়টাতে, ওই সমাজটাতে জিন, ভূত, পরী এগুলোর প্রতি মানুষের অগাধ বিশ্বাস ছিল। মানুষ কবিরাজকে বিশ্বাস করতো, ডাক্তারকে বিশ্বাস করতো না। প্রতিটা মানুষের শরীর বন্ধের তাবিজ ছিল। এবং নুরুমিয়া যে ওইখানে আপনার সুলতানাকে আবিদা সুলতানাকে বেঁধে রাখে, সেই সময় পর্যন্ত নুরুমিয়া ওই জায়গাটা শক্ত করে বেঁধে দেয় যাতে কোনো অলৌকিক শক্তি আবিদাকে সেই পাথর থেকে ছুটিয়ে নিতে না পারে। কারণ তখন তারা জিনে, পরীতে এবং ভূতে বিশ্বাসী ছিল। সবার হাতে হাতেই শরীর বন্ধের তাবিজ ছিল, তাবিজে বিশ্বাসী মানুষ ছিল ওই সময়টাতে। একটা পর্যায়ে রাতের ওই গুটগুটি অন্ধকারে যোদ্ধা নুরুমিয়া তখন এই আবিদার কাছে আসে এবং আবিদার কাছে এসে আবিদাকে বলার পরে নাকি আবিদা তাকে বলে, আমার হাতের বাঁধন ছেড়ে দাও, আমি যাব না এখান থেকে। হাতের বাঁধন ছেড়ে দেওয়ার পরে পাহাড়ের ওই চূড়ার মধ্যে, পাহাড়ের ওই ঢালুর মধ্যে পাথরের উপরে আবিদা তখন বসে। আবিদা বসার পরে নাকি মুহূর্তের মধ্যে আবিদার পাশে অলৌকিকভাবে একটা পরী এসে বসে, যে কিনা যার ঢানাগুলো মনে হয় যেন আকাশে লেগে আছে এবং যে কিনা একটা সাদা কাপড় পরিহিত অবস্থায় আছে, দেখতে অলৌকিক রকমের সুন্দর। এটাকে দেখার পরে নুরুমিয়া তখন অবাক হয়ে পরীর দিকে তাকিয়ে আছে। আবিদা বলে, এটা আমার বান্ধবী, আমার বান্ধবী তোমাকে অনেক বৎসর ধরে পছন্দ করে, আমার বান্ধবীর পছন্দের পুরুষ তুমি। বহু বৎসর ধরে আমার বান্ধবী তোমাকে পছন্দ করে আসছে, কারণ তুমি একজন যোদ্ধা, তোমার ওই যুদ্ধ শরীর আমার বান্ধবীর পছন্দ। আমার বান্ধবী তোমাকে বিয়ে করবে, আমার বান্ধবী তোমার সাথে সংসার করবে এবং আমার বান্ধবীর অলৌকিক ক্ষমতায় এর পরের তোমার প্রজন্মের কাছে তুমি বেঁচে থাকবা। এইটা বলার পরে ওই সময় নাকি যোদ্ধা নুরুমিয়া আবিদার প্রস্তাবে রাজি হয়। তবে আবিদাকে এটা বলে যে, তুমি যদি এই রাজ্যে থাকো তাহলে রাজা আমাকে মেরে ফেলবে, আমি যদি তোমাকে নাও মারি রাজা তার অন্য সৈন্য সামন্ত দিয়ে তোমাকে মেরে ফেলবে। তখনই আবিদা বলে, আমি এখানে থাকবো না, আমি আমার বান্ধবীর সাথে চলে যাব, আমার বান্ধবী আমাকে অন্য কোথাও নিয়ে রাখবে, কিন্তু আমার বান্ধবী তোমার সাথে থাকবে, তুমি যে কোনো সময় চাইলে আমার বান্ধবীর সাথে দেখা করতে পারো। ওই প্রস্তাবে রাজি হয়ে নুরুমিয়া নাকি সেদিন আবিদাকে ছেড়ে দেয়, তার বান্ধবীর হাতে তুলে দেয় এবং তার বান্ধবীর হাতে তুলে দিলে পরে তার বান্ধবী ওই পরীটা আবিদাকে নিয়ে চলে যায়। এরপর থেকে প্রতিনিয়তই ওই নুরুমিয়ার সঙ্গে ওই পরীটা দেখা হয় এবং এইটা যে শুধু নুরুমিয়ার সাথে দেখা হতো, শুধু নুরুমিয়া দেখতো, বিষয়টা এরকম না। একটা পর্যায়ে ওই এলাকার অনেক মানুষ এই জিনিসটা দেখতে পায়, নুরুমিয়ার সাথে পরীটার সম্পর্ক এবং পরীটার সাথে নুরুমিয়ার সম্পর্ক খুব গভীরভাবে আস্তে আস্তে করে গড়ে ওঠে। এরকম করতে করতে লোকে লোকে জানিত হয় যে নুরুমিয়া নাকি ওই পরীটাকে বিয়ে করে এবং পরীও নুরুমিয়াকে বিয়ে করার পরে আস্তে আস্তে এই পরীর সহযোগিতায় এই পরীটাকে সাথে রেখে নুরুমিয়া তখন ওই এলাকার মানুষগুলোকে প্রায় 500 বছর আগে, যে সময়টা 1525 সালের দিকে, সেই সময়টাতে ওই মানুষগুলোকে রাজার হাতে বন্দি, রাজার হাতে জীবন দেওয়া, রাজার হাতে নির্যাতিত হওয়া, রাজার ওই কর আদায়ের ক্ষেত্রে অত্যাচারিত হওয়া কৃষকগুলাকে, অত্যাচারিত হওয়া সাধারণ সমন্ত মানুষগুলাকে পরী এবং এই আপনার যোদ্ধা নুরুমিয়া মিলে মানুষগুলোকে রক্ষা করে। যোদ্ধা নুরুমিয়ার সহযোগিতায় পরী তখন পরীর সহযোগিতায় যোদ্ধা নুরুমিয়া তখন এই রাজার সাথে যুদ্ধ করে এবং রাজার সাথে যুদ্ধ করে সেই রাজ্য থেকে মানুষগুলোকে অব্যাহতি দেয় এবং একটা পর্যায়ে সেই এলাকার মানুষ যোদ্ধা নুরুমিয়াকে রাজা বলে আখ্যায়িত করে, এবং যোদ্ধা নুরুমিয়ার কথাই তখন সেই এলাকার অনেক মানুষে নাকি শুনতো। এইরকমভাবেই তখন দিন আর রাতগুলো কাটতে থাকে এবং সেই মুহূর্তে যোদ্ধা নুরুমিয়া বেশিরভাগ সময় ওই বটবৃক্ষের নিচে বসে বসে কান্নাকাটি করত, কারণ এই গাছের নিচে বসে সে অনেক মানুষকে বলিদান করেছে। যোদ্ধা নুরুমিয়া এই জায়গায় বসে অনেক মানুষকে মৃত্যুতে ঢেলে দিয়েছে, তাই সে ওই মানুষের
মানে মানুষগুলোকে যে হত্যা করে তার জন্য এই গাছের নিচে বসে সে অলওয়েজে কান্নাকাটি করতো, নামাজ পড়তো এবং দিনের পথে চলতো। আর এই পরীটা তাকে খাবার এনে দিত, পরীটা তাকে খাবার এনে দিত এবং পরীর হাতের খাবার সে খাইতো। এরকমভাবে চলতে চলতে এলাকার যে রাজারা আছে, মানে এলাকার যেই অন্য অন্য মানুষরা আছে, তখন এই আপনার নুরু মিয়ারে ধরে বলল, তুমি একটা বিয়ে করো, তুমি একজন সুখোশ সৈনিক, তুমি আমাদেরকে রাজারই দুর্দশা থেকে, রাজারই অত্যাচারিত তোষাগার থেকে আমাদেরকে মুক্ত করেছো, তোমার জন্য আমরা মুক্ত জীবন পেয়েছি। এবং তুমি এমন একজন সৈনিক, যদি তোমার কোনো বংশধর না থাকে তাহলে এটা কেমন করে হয়? ওই নুরু মিয়া তখন নাকি বলে, আমি তো একজন পরীকে বিয়ে করেছি, তখন পরীতে আমার বউ। এরপরও এলাকার লোকজন বলে, পরীর মাধ্যমে তো তোমার কোনো সন্তান হবে না, তুমি একটা মানুষকে বিয়ে করো। তখন এলাকার লোকজনে মিলে সেই এলাকার সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে নাকি ওই নুরু মিয়াকে বিয়ে করায়। সবাই মিলে সুন্দরী এক রমণী নুরু মিয়াকে বিয়ে করে এবং বিয়ে করানোর পরে নুরু মিয়া ওই মহিলাটার সাথেও সংসার করত এবং একইভাবে এই পাহাড়ের চূড়ায় বসে, বটগাছের নিচে বসে ওই পরীর সাথেও তার সংসার হতো। ওই সময়টাতে মানুষ যখন কোনো বিপদে পড়তো বা ধরেন কোনো অলৌকিক ক্ষমতায় মানুষের প্রয়োজন ছিল, কোনো রোগে পড়তো বা কারো টাকা পয়সা লাগতো, যেই সমস্ত বিপদে পড়তো ছুটে আসতো যোদ্ধা নুরু মিয়ার কাছে। পাহাড়ের ওই বটগাছের নিচে বসে যোদ্ধা নুরু মিয়া তখন বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করত, সাহায্যের হাত বাড়িয়ে দিত সাধারণ মানুষের ঘরে ঘরে। এরকম করেই নাকি যোদ্ধা নুরু মিয়ার সংসারে কাটতে থাকে। একটা পর্যায়ে যোদ্ধা নুরু মিয়া যে সুন্দরী রমণীকে বিয়ে করে তার ঘরে সন্তানাদি হয় এবং সন্তান হাদি হওয়ার একটা পর্যায়ে এই পরী নাকি যোদ্ধা নুরু মিয়াকে খুব বেশি পছন্দ করতো বলে যোদ্ধা নুরু মিয়ার অন্য নারীর সাথে সম্পর্কটা মেনে নিতে পারে নাই। মেনে নিতে না পেরে লোকমুখে শোনা, লোকের মুখে জানা, এই পরী নাকি যোদ্ধা নুরু মিয়াকে হত্যা করে ওই বটবৃক্ষের নিচে। ওই বটবৃক্ষের নিচে একদিন রাতের বেলায় ওই পরী যোদ্ধাকে মেরে ফেলে এবং মেরে ফেলার পরে সকালবেলা মানুষ গিয়ে যোদ্ধাকে ওইখানে মৃত অবস্থায় পায় এবং মৃত অবস্থায় পেলে পরে সেই বটগাছের নিচেই ওই নুরু মিয়াকে তখন দাফন করা হয়। এবং নুরু মিয়াকে দাফন করার পরে প্রায় সব সময় এই পরীটা এসে নুরু মিয়ার কবরের উপরে বসে থাকতো। এটা অনেকেই দেখেছে, এই এলাকার অনেক মানুষই এই ঘটনার সাক্ষী। তারা দেখতো নুরু মিয়ার উপরে এই পরীটা এসে বসে থাকে, কবরে বসে থাকে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এইটা, এরপরে নুরু মিয়ার বংশধর যারা এসেছে, এরপরে নুরু মিয়ার পরিবারের যা মানুষরা ছিল, সবার সাথে কোনো না কোনো সময় নুরু মিয়া দেখা করতো। কোনো না কোনো সময় নুরু মিয়া আসতো, তাদের সামনে পড়তো এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করতো এবং স্বপ্নে এসে তাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান করতো। নুরু মিয়ার অগাধ সয় সম্পত্তি ছিল এবং তিনি সেই এলাকার এক কথায় রাজা ছিলেন। এই জন্য তার যে বংশধররা হয়, তার যে ছেলেমেয়েরা হয়, তারা কোনো রকমের কাজ করতো না। তারা দিনের পর দিন রাজার এই সম্পদ নষ্ট করে বেড়াতো। এই সম্পদ নষ্ট করতে করতে একটা পর্যায়ে তারা অত্যন্ত দরিদ্র হয়ে পড়ে। এই গল্পটা, এই ঘটনাটা আমি আমার দাদির মুখে শুনতে পাই। যখন আমি আমার দাদির মুখে গল্পটা শুনি তখন আমার কাছে মনে হয় যে এটা কোনো রূপকথার কাল্পনিক কোনো গল্প। কিন্তু এটা যদি রূপকথার কাল্পনিক হয়ে থাকবে তাহলে কেন এখনও এই নুরু মিয়ার অস্তিত্ব আমাদের পরিবারের মানুষের মাঝে আছে? কেন এখনও নুরু মিয়া মাঝে মাঝে আমার পরিবারের মানুষের সামনে দেখা করে? যথাযথ আমার বাবার সাথে, আমার মায়ের সাথে এবং আমার দাদির সাথে নুরু মিয়ার এখনও অনেকবার দেখা হয়। শুধু তাদের সাথেই নয়, আমার কাকারা আছে, আমার পুপুরা আছে, ওনাদের সাথেও তারা অনেকেই বলে তারা স্বপ্নে নুরু মিয়াকে দেখতে পায়। এবং আমার দাদি বলে তিনি তার জীবন দশায় নুরু মিয়াকে তিনি তার জীবন দশায় অনেকবার দেখতে পেয়েছেন এবং নুরু মিয়া তার সাথে সরাসরি এসে কথা বলে এবং সরাসরি কথা বলে। আমার দাদি বর্ণনা দেয় নুরু মিয়া আকারে অনেক বড় একটা মানুষ ছিল, যার মাথার মধ্যে বড় একটা মুকুট পরা ছিল, শরীরের রক্ত যেন চলাফেরা করতে এরকম দেখা যেত। খুবই ফর্সা, সুন্দর এবং সুদর্শন একজন পুরুষ ছিল এই নুরু মিয়া। এই নুরু মিয়ার গল্প শুনতে শুনতেই না আমার ভিতরে একটা অন্যরকম কিছু জেগে ওঠে। আদৌ কি নুরু মিয়া আসলেই বেঁচে আছে? এখনও কি নুরু মিয়া আমাদের পরিবারের মানুষের সামনে আসে? তাহলে আমি কেন নুরু মিয়াকে দেখতে পাই না? সে থেকে আমার ভিতরে একটা স্বপ্ন লালিত হয় আমার দাদির মুখে শোনা গল্প শুনে, যে নুরু মিয়া একটা পরীকে বিয়ে করে, একটা পরী নুরু মিয়াকে বিয়ে করে এবং এই পরীর সাথে নুরু মিয়া আজও বেঁচে আছে। আমার ভিতর তখন মনে হয় যে আমিও একটা পরীকে বিয়ে করব। আমিও একটা পরীর সাথে সম্পর্ক করব এবং পরী দেখতে অনেক সুন্দর হয়। আমার দাদির মুখে আমি শুনেছিলাম। দাদি ওই পরীর বর্ণনা দিতে দিতে আমার নিজের ভিতরে না পরীর জন্য এক ধরনের একটা আকৃষ্টতা জেগে ওঠে।
আমার বয়স প্রায় তখন 16 থেকে 17 বৎসরের কাছাকাছি। আমি তখন একেবারেই টাগরা জোয়ান, আমার শরীরে রক্ত তখন টকবক করে, সুদর্শন ছেলে আমি, সুন্দর চেহারা ছিল আমার। ওই মুহূর্তটাতে তখন মনে হলো যে আমি একটা পরীকে বর্ষে আনবো। আমি আমার দাদিকে সবসময় বলতাম, দাদি, নুরু মিয়া যেমন করে একটা পরীকে বিয়ে করেছে, আমিও একটা পরীকে বিয়ে করব। আমারও না একটা পরীকে বিয়ে করার অনেক ইচ্ছা। আমি কি আমার জীবন দশায় কোনো পরীকে বিয়ে করতে পারবো? পরীর ডানায় বসে আমি গোটা পৃথিবী ঘুরে বেড়াবো। পরী আমাকে আরবের খুরমা খাজুর এনে দিবে, আমি খাবো। পরী আমাকে ইউরোপের দেশের ফ্রেশ ফল এনে দিবে, আমি খাবো। আমি পরীর সাথে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবো। এরকম অনেক কথাই আমি তখন আমার দাদিকে বলতাম। দাদি এসব শুনে মুচকি হেসে বলতো, এটা সহজ না। নুরু মিয়ার মতো সৈনিক, নুরু মিয়ার মতো এরকম মানুষ হওয়া বড় কঠিন। নুরু মিয়া একাই ওই রাজ্য থেকে রাজাকে মেরে প্রজাদেরকে মুক্ত করে। নুরু মিয়ার মতো মানুষ এখন আর হয় না, এইটা কখনোই সম্ভব না। এরপরেও আমার নিজের মাথার মধ্যে ঘুরতে থাকে যে যেভাবেই হোক, যে করেই হোক, আমি এই নুরু মিয়াকে আমি একটা পরীকে বর্ষে আনবো এবং একটা পরীকে আমি বিয়ে করব। আমার জীবন দশায় আমি একটা পরীর সঙ্গে কাটাবো। এরকম স্বপ্নে আমি তখন বিভোর থাকি। এই স্বপ্ন দেখতে দেখতে আমার সকাল বিকাল আর রাত কাটে। এরকম করতে করতে আমি মোটামুটি বড় হই। বড় হবার পরে আমাদের এলাকাতে সে সময় একজন নামকরা কবিরাজ ছিল, যার নাম ছিল আসাদ কবিরাজ। এবং আসাদ কবিরাজও আমার এই নুরু মিয়ার কবরের কাছে এসে বেশিরভাগ সময় বসে থাকতো। এবং মাঝে মাঝে এটাও দেখতাম তিনি নুরু মিয়ার কবরে এসে সেজদা দিত, ওখানে তিনি নামাজ পর্যন্ত পড়তো। এটাকে অনেকে শিরিক বলতো এবং আমার আব্বা এটা করতে দিত না। এরপরেও আসাদ কবিরাজ একমাত্র গুরু মানত এই নুরু মিয়াকে। গুরু মানত এবং তিনি বলতো তিনার যত সাধ্য সাধনা আছে তিনি নুরু মিয়ার কবরের কাছে বসেই, নুরু মিয়ার এখানে বসেই তিনি এগুলো সাধন করেছে। এবং এখনও কেউ যদি তার গুরুর নাম জিজ্ঞেস করে, তিনি অকপটে স্বীকার করে নুরু মিয়াই হচ্ছে তার গুরু। এবং নুরু মিয়াই থেকে তিনি এই অলৌকিক ক্ষমতা তিনি দখল করেছে, এটাই তিনি সবার কাছে বলে আসতো। যাই হোক, তারপরেও আমরা ওই আসাদ কবিরাজকে সবাই মানতাম, মাঝে মাঝে আসাদ কবিরাজের কাছে যেতাম। এরকম করতে করতে ওই সময়টাতে আমি বেশিরভাগ সময় আসাদ কবিরাজের বাড়িতে বসে থাকি। যেহেতু আমি নুরু মিয়ার পরিবারের একজন সদস্য বা নুরু মিয়ার বংশধর, এজন্য আসাদ কবিরাজও ওনার কাছে গেলে তিনি আমাকে ভালোভাবে দেখতেন, আমার কথা শুনতেন এবং আমার সাথে তারও একটা ভাট গডুইল সম্পর্ক ছিল। তো একদিন তিনি আমাকে বলে যে কি ব্যাপার শাহপরাণ, তুমি কেন বেশিরভাগ সময় এখানে এসে বসে থাকো? তুমি তো আগে এরকম এখানে বসে থাকতা না, আগে তো এখানে আসতা না, তোমাকে ডাকলেও পাওয়া যেত না, প্রয়োজন ছাড়া তুমি কারোর সাথেই কোনো কথা বলতা না, কিন্তু এখন বেশিরভাগ সময় তোমাকে দেখতে পাই যে তুমি এখানে এসে বসে থাকো। এখানে এসে বসে থাকার কারণটা কি, তুমি কি আমাকে বলতে পারো? আমি তখন অপলক দৃষ্টিতে ওই আপনার আসাদ কবিরাজের মুখের দিকে তাকিয়ে থাকি, থেকে ওনাকে বলি যে আমার একটা ইচ্ছা আছে, আমার একটা স্বপ্ন আছে, যেটা শুনলে হয়তো সবার মতো করে আপনিও হাসবেন, আপনারও হাসি পাবে। উনি বলে, না, আমি হাসবো না, আমার হাসি পাবে না, তুমি আমাকে বলো তুমি কি বলতে চাও। আমি তখন বললাম যে আসাদ কাকা, আমি শুনেছিলাম আপনার গুরু, আপনার শিষ্য নাকি হচ্ছে আপনার গুরু হচ্ছে একমাত্র নুরু মিয়া। আপনি নুরু মিয়ার কাছ থেকে সব কিছু শিখেছেন, কিন্তু নুরু মিয়া তো মারা গেছে আজ থেকে বহু বছর আগে, এবং নুরু মিয়া মারা গেছে এই নিয়ে অনেকের মাঝে অনেক কথাবার্তা আছে। আপনি তো মাত্র কিছু বছর আগে পৃথিবীতে, আপনি কত বছর আপনার বয়স, সেই বয়সে আপনি কি নুরু মিয়াকে দেখেছেন? উনি বলে, আমি নুরু মিয়াকে অনেকবার দেখেছি। নুরু মিয়া তার বংশধর মানুষ ছাড়া অন্য কারো সামনে সরাসরি আসে না, তিনি সরাসরি আসে না, শুধুমাত্র যারা তার বংশধর, যারা তার বংশীয় মানুষ, তাদের সামনেই তিনি সরাসরি আসে। আমি তখন বললাম, তাহলে আপনি কেন ওনার কাছ থেকে এগুলো শিখেছেন? বলে, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখে, তিনি আমার গুরু। উনি আমাকে বলে, তাহলে তোমার প্রশ্নটা কি? তোমার প্রশ্নটা আমাকে করো। আমি তখন বললাম, কাকা, আমার প্রশ্নটা একটু অন্যরকম, আপনি হাসবেন না তাহলে আমি বলি। বলে, ঠিক আছে, হাসবো না, বলো। আমি বললাম, আমার প্রশ্ন হচ্ছে এইটা যে আমি কি একটা পরীকে বিয়ে করতে পারি? নুরু মিয়া যেরকম একটা পরীর সাথে সম্পর্ক করেছে, নুরু মিয়া যেরকম একটা পরীকে ভালোবেসেছে, নুরু মিয়া একটা পরীর সাথে তার জীবন কাটিয়েছে, আমি কি পারবো একটা পরীকে বিয়ে করতে? আমি একটা পরীকে বিয়ে করতে চাই এবং পরীর ডানায় বসে আমি পুরো পৃথিবী চড়ে বেড়াতে চাই। আমার স্বপ্ন, আমি নুরু মিয়ার মতো করে একটা পরীকে বিয়ে করব। আসাদ কবিরাজ যে একমাত্র ব্যক্তি, তখন এই কথাটা শুনে তিনি কোনো হাসি দিলেন না এবং তিনি অবাকও হলেন না। তিনি শুধু অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়েছিলেন। আমার দিকে তাকিয়ে থেকে তিনি বললেন, আমি তোমার কথায় খুব তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম।
ভুলে যাচ্ছ কেন? তোমার শরীরে তো নুরু মিয়ার রক্ত, তোমার শরীরে তো নুরু মিয়ার রক্ত, তুমি তো নুরু মিয়ার বংশেরই মানুষ। যেটা নুরু মিয়া পারছে এটা তুমি পারবা না তা কী করে হয়? অবশ্যই তুমি পারবা। তবে এই সাধনা করার জন্য, এটা পাওয়ার জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, যেটা করা হয়তো তোমার পক্ষে সম্ভব নয়। আমি তখন আসাদ কবিরাজের মুখের দিকে তাকিয়ে বললাম, আপনি আমাকে যেটা করতে বলেন, আপনি আমাকে যা করতে বলেন আমি তাই করব। আমি সমস্ত রকমের যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমার জীবনের একটাই ইচ্ছা, আমি একটা পরীকে বিয়ে করব। আমি ওই পরীটার সাথে আমার জীবনের বাকি সময়টা কাটাতে চাই। এর জন্য যা করতে হয়, যেটা করতে হয় আমি সেটাই করব। আপনি মেহেরবানি করে আমাকে বলেন আমাকে কি করতে হবে। ওই আসাদ কবিরাজ তখন আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তুমি আজকে চলে যাও। তোমার প্রথম কাজ হচ্ছে, এই যে তুমি আমার সাথে এটা আলোচনা করেছো, এইটা কাউকে বলতে পারবা না। এটা তোমার প্রথম কাজ, এটা তোমার প্রথম স্টেপ। এটা যদি তুমি পালন করো, এটা যদি তুমি মানতে পারো, এরপর আমি তোমাকে দ্বিতীয় ধাপের কথা বলবো। আমি বললাম, এটা কোনো কথা হলো? আমি কারো কাছেই বলবো না, আমি কাউকেই বলবো না যে আমি আপনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আর আরেকটা কথা হচ্ছে, আমি আলোচনা আপনার সাথে এই বিষয় নিয়ে করলে তো সবাই হাসবে। আমার এই কথাটাকে তো কেউ কোনো মূল্যায়ন করবে না, আমার এই কথাটাকে তো কেউ কোনো মানবে না। সবাই এটাকে হাসি তামেশা এইটা ভেবেই নিয়ে যাবে। তো আমি শুধু আপনাকে বলতে চাই যে আমি এটা কারো কাছ থেকে বলবো না, আপনি এই বিশ্বাস রাখেন। উনি বলে, ঠিক আছে, এটা তোমার প্রথম ধাপ, দেখা যাক কী হয়, তুমি চলে যাও। এর ঠিক 3 দিন পরে তুমি আমার সাথে দেখা করবা। সেদিন আমি চলে যাই এবং 3 দিন পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমি কারোর সাথে আলোচনা করি না। সেই সময়টাই পর্যন্ত কিন্তু একইভাবে চলতেছিল। মাঝে মাঝে রাতের বেলায় আমার দাদি প্লেটে করে খাবার নিয়ে ওই নুরু মিয়ার কবরের উপরে দিয়ে আসতো, এবং আমার বাবা নুরু মিয়ার কবরকে মাজার বানিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাদের পরিবার চালাতো। এরকমভাবেই তখন আমাদের জীবন কাটতে থাকে। ঠিক 3 দিন পরে আমি তখন নুরু মিয়ার কাছে যাই, এবং আমি তখন 3 দিন পরে এই আসাদ কবিরাজের বাড়িতে যাই। যাওয়ার পরে 3 দিন পরে তিনি আমাকে একদিন ভোর দুপুরবেলা, একেবারে দুপুর, সূর্য ঠিক মাথার উপরে, ওই সময় ওনার পুকুরের ঘাটলায় আমাকে নিয়ে বসে আমাকে বলে, শাহপরাণ, তুমি কি সত্যি এই ঘটনা কারো কাছে বলো নাই? আমি বললাম, না, আপনি না আমাকে বলতে মানা করছেন, আর যেটা আপনি মানা করছেন এটা আমি বলবো কেমন করে? আমি কারো কাছে বলি নাই। এই ঘটনা শুধুমাত্র আমি জানি আর আপনি জানেন, আমি এটা কাউকে জানাই নাই। উনি বলে, বাহ, তাহলে তো তুমি প্রথম ধাপে পাশ করে গেছো। আচ্ছা, তুমি কি আসলেই কোনো পরীকে বিয়ে করতে চাও? আমি বললাম, হ্যাঁ, আমি একটা পরীকে বিয়ে করতে চাই। উনি বলে, তাহলে আজকে থেকে তুমি আমার সাথে থাকতে শুরু করো। আমার সাথে থাকতে শুরু করো। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে, যদি তোমার বাবা মা তোমাকে বাধাও দেয়, তাও তুমি আমার সাথে থাকবা। তুমি আমার কাছ থেকে সরবা না, তুমি আমার সাথেই থাকবা। আমার সাথে থাকবা, তোমাকে তোমার পরিবার যাই বলুক, যেটাই বলুক, তুমি যাবা না, তুমি আমার সাথে থাকবা। শুধু একটা শর্ত আমি দিব, এই সত্যটা তুমি পরে তোমার দাদিরে বলবা, এখন না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপরে আমি ওই আসাদ কবিরাজের সাথে থাকতে শুরু করি। দিন রাত মিলিয়ে আসাদ কবিরাজ রুগী দেখে, বিভিন্ন ধরনের রুগী আসে, আমি ওই সাথে থাকি। এরকম করে কয়েকদিন কাটার পরে এই খবর তখন আমার বাবার কানে গেল যে আমি আসাদ কবিরাজের বাড়িতে পড়ে আছি এবং আমি আসাদ কবিরাজের সাথে কাজ করি। এটা বলার পরে আমার আব্বা একদিন আমাকে খুবভাবে ধমকাধমকি করলো। আমি তখন একেবারে বড় মানুষ, আমাকে ধমকাধমকি করলো, তোরে বিয়ে করাই দিব, তুই বিয়ে শাদী করবি, তুই কেন ওনার কাছে যাবি? ওই কবিরাজ ভালো না, ওর কাছে যাওয়া উচিত না। আমার বাবাও বলে, আমার মাও বলে, আমার দাদিও বলে, সবাই আমাকে বলে আসাদ কবিরাজের কাছ থেকে দূরে থাকার জন্য। আমি যাতে আসাদ কবিরাজের কাছে না যাই, আসাদ কবিরাজের কাছ থেকে দূরে থাকি, যেন আসাদ কবিরাজের সাথে আমি কোনো সম্পর্ক না রাখি। কিন্তু আমি কোনোভাবে আমার পরিবারের কারো কথা শুনতেছি না, পরিবারের কারো কথা মানি না। আমার কথা হচ্ছে আমি আসাদ কবিরাজের কাছে যাব এবং যাচ্ছি এবং ওনার কাছ থেকে এসব শিখতেছি। অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন আমার দাদি আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুই কি আমাকে সত্যি করে বলবি যে তুই কেন আসাদ কবিরাজের কাছে যাচ্ছিস? এই কবিরাজি শিক্ষার ভূত তোর মাথায় কেন আসলো? তার কারণ কি? আমি বললাম, দাদি, তুমিও তো অনেক ঘটনা ঘটাও। তুমি দুপুরে খাবার নিয়ে যাও, তুমি বলো তুমি নাকি আমার নানাকে কি বলে এই নুরু মিয়াকে তুমি দেখো, নুরু মিয়ার সম্বন্ধে তুমি আমাকে অনেক কথা বলো। তো তুমিও তো আমাকে অনেক মিথ্যা সান্ত্বনা দাও, অনেক মিথ্যা কথা বলো। নুরু মিয়া কি এখনও আছে? একটা মানুষ কীভাবে মৃত্যুর 500 বছর পরেও তোমাদের সামনে আসতে পারে? এটা তো মিথ্যে, এটা তো সত্য না। আমার দাদি আমাকে বলে, এটা তুই বিশ্বাস করিস? আমি বললাম, বিশ্বাস করি না এটা আমি। যদি তুমি আমাকে দেখাইতে পারো তাহলে আমি যাও, আমি আর ওই ইয়ের কাছে যাব না, আমি আর ওই আসাদ কবিরাজের কাছে যাব না। এই যে আমি আমার দাদিকে এই কথাটা বলেছি, এটা কিন্তু আমি বলেছি আসাদ কবিরাজের শিখিয়ে দেওয়া কথা। আসাদ কবিরাজ আমাকে এটা শিখিয়ে দিছে যে তোর দাদিকে তুই এই শর্ত দিবি, তোর দাদিকে এই শর্ত দিবি যে, দাদি, তুমি যদি আমাকে সত্যি নুরু মিয়াকে দেখাইতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি আর কোনোদিনও আসাদ কবিরাজের কাছে যাব না, ওর কাছে আমি কবিরাজি শিখব না।
ওই সময় আমার 2 হাতে কিন্তু 2টা তাবিজ পরায় রাখতো সবসময় আসাদ কবিরাজ। আমাকে সবসময় বলতো তাবিজ খুলবি না, কোনো কারণে তাবিজ খুলবি না, তাবিজ সবসময় হাতে রাখবি। তোর পরিবার যদিও বলে তাবিজ খুলে ফেলার জন্য, কিন্তু খবরদার শরীর থেকে তাবিজ আলাদা করা যাবে না। তো এরকম করে উনি আমার সাথে কথা বলতো, আমি তাবিজ ব্যবহার করতাম। তাবিজ কখনো হাত থেকে খুলতাম না, তাবিজ সবসময় হাতের মধ্যে রাখতাম। এরকমভাবেই তখন সময়গুলো কাটতেছে। এবার এরকম করতে করতে আমার দাদি আমাকে বারবার বলে এখান থেকে চলে আয়। আমি বললাম হ্যাঁ চলে আসবো, আমি এখান থেকে চলে আসবো যেদিন তুমি আমাকে এই ইয়েকে দেখাইতে পারবা, মানে আমাকে নুরু মিয়াকে দেখাইতে পারবা। এটা বলার পরে দাদি আমাকে বললো ঠিক আছে, তুই যদি নুরু মিয়াকে দেখিস, তোর ওই বংশীয় বীরকে দেখিস, তাহলে তো তুই ওই আসাদ কবিরাজের কাছ থেকে চলে আসবে। আমি বললাম হ্যাঁ চলে আসবো। তখন আমি আমার ক্ষমতা বুঝে যাব যে আমি তখন কেন আসাদ কবিরাজের কাছে যাব, আমি তো তার চেয়েও বেশি ক্ষমতাধর, আমি তার কাছে কেন যাব। তবে তুমি আমাকে প্রথমত আমার ওই বংশীয় নূরকে আমাকে দেখাও। আমার দাদি বলে আচ্ছা ঠিক আছে তোকে দেখাবো। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন দাদি আমারে বলে রাতের বেলায় চল আজকে আমি তোর সাথে করে নিয়ে নুরু মিয়ার জন্য খাবার নিয়ে যাব। আমি বললাম না দাদি আমি যাব না, আমার ভয় লাগে। দাদি বলে তুই ভয় পাইস না, আমার সাথে চল। এই কথা বলার পরে আমি তখন দাদির সাথে রওনা দিলাম। দাদির সাথে রওনা দেওয়ার পরে আমি তখন করলাম কি, দাদি ওই খাবারটা নিয়ে আস্তে আস্তে করে ওই কবরস্থানের দিকে গেল বা ওই মাজারে গেল। রাতের বেলায় কিন্তু আমার আব্বা মাজার পাহারা দিত না, সন্ধ্যার পর আমার আব্বা এখান থেকে চলে আসতো। রাতের বেলায় শুধু দাদি গিয়ে মাজারের উপরে বা ওই কবরের উপরে খাবারের প্লেটটা রেখে চলে আসতো। অলৌকিকভাবে সকালবেলা গেলে ওখানে কোনো খাবার পাওয়া যেত না। তো খাবারটা দিয়ে আমার দাদি চলে আসতেছে। যখন চলে আসতেছে আমি দাদিরে বললাম ও দাদি তুমি না বললা আজকে আমার নুরু মিয়ারে দেখাইবা, এবং নুরু মিয়াকে দেখানোর জন্য তুমি আমাকে সাথে করে নিয়ে আসলা, কই আমি তো কোনো নুরু মিয়াকে দেখতে পাচ্ছি না, কোথায় নুরু মিয়া? তুমি যে বললা আমাকে নুরু মিয়াকে দেখাবা, তাহলে এই নুরু মিয়া কোথায়? আমার দাদি বলে তুই দেখিস নাই? আমি বললাম যে না আমি তো দেখি নাই। দাদি আমাকে বলে দেখবি? আমি বললাম হ্যাঁ দেখবো। বলে পিছনের দিকে তাকা, এবং পুরো শরীর নাড়িয়ে পুরো শরীর ঘুরিয়ে আমি যখনই পিছনের দিকে তাকাই আমি তখনই দেখতে পাই এই নুরু মিয়ার যে কবর আছে কবরস্থানের উপরে ওই প্লেট হাতে একটা লোক বসে আছে, যার দিকে তাকিয়ে আমার ভিতরে ভয় ঢুকে যায়। আপনারা যারা অনেকেই যুদ্ধের কোনো ছবি দেখেছেন, অনেক বছর আগে যারা রাজাদের আমলে যুদ্ধ করত, সৈন্য সামন্তদের সাথে যুদ্ধ করত, তাদের মাথায় যেরকম জ্বলতে থাকা একটা লোহার মুকুট ছিল, ঠিক এরকমভাবেই ওই লোকটার মাথায় একটা লোহার মুকুট আছে এবং তিনি প্লেটটা হাতে নিয়ে বসে আছে এবং তার শরীরের কাপড়গুলো অর্ধানগ্ন, মানে তিনি অর্ধেক পরিহিত কাপড় পরে বসে আছে। সে যখন আমাদের দিকে তাকালো, আমরা যখন তার দিকে তাকালাম, ওই মুহূর্তে আমি তখন সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি, আমি অজ্ঞান হয়ে যাই। এবং আমার যখন জ্ঞান ফিরে আসে আমি তখন দেখি আমি ঘরের মধ্যে শুয়ে আছি। আমি তখন একেবারে চুপচাপ, একদম চুপচাপ। তখন আমার দাদি আমাকে বলে তুই কি দেখেছিস? আমি বললাম দাদি আমি তো দেখেছি, কিন্তু এরকম ভয়ঙ্কর কেন ছিল ওনার চেহারা, এতটা ভয়ঙ্কর কেন ছিল? দাদি আমাকে বলে এখন তো তোর বিশ্বাস হলো যে তুই কোন বংশের লোক, তোর বংশের পূর্বপুরুষ কারা, এরপরেও কি তুই ওই কবিরাজের বাড়িতে যাবি, এরপরেও তুই আসাদ কবিরাজের শরণাপন্ন হবি? আমি বললাম না দাদি, আমি আজকের পর থেকে আর কখনই আসাদ কবিরাজের কাছে যাব না। আমি কেন যাব আসাদ কবিরাজের কাছে? আমরা তো আসাদ কবিরাজের চেয়েও আরও বেশি ক্ষমতাধর বংশের মানুষ, আমি যাব না আসাদ কবিরাজের কাছে। আমার দাদির কথা মতো আমি তখন আসাদ কবিরাজের কাছে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেই। এরপর থেকে আমি আর আসাদ কবিরাজের কাছে যাই না, আমি আমার দাদির সাথেই থাকি। এভাবে 3 দিন 4 দিন 5 দিন আমি আসাদ কবিরাজ কিন্তু আমাকে শিখিয়ে দেয়, এগুলো কিন্তু সব আসাদ কবিরাজের সাথে শিখিয়ে দেওয়া কথা। একদিন রাতের বেলায় আমার দাদির শরীরটা একটু অসুস্থ ছিল। দাদির শরীরটা অসুস্থ থাকার পরে আমি তখন আসাদ কবিরাজের বাড়িতে যাই। আসাদ কবিরাজের বাড়িতে যাওয়ার পরে আসাদ কবিরাজ তখন আমাকে বলল যে এখন তোর সেকেন্ড কাজটা অনেক ভয়ানক, আমাকে বলল। আমি বললাম সেকেন্ড স্টেপ যতই ভয়ানক হোক আমি করব। আমি কি একটা পরীকে বিয়ে করতে পারবো? আমার সাথে কি একটা পরীর সম্পর্ক হবে? বলে হ্যাঁ, তুই একটা পরীকে বিয়ে করতে পারবি, তোর একটা পরীর সাথে সম্পর্ক হবে, তবে আমার এই কাজটা যদি করতে পারিস। আমি বললাম হ্যাঁ করতে পারবো, কেন করতে পারবো না, অবশ্যই করতে পারবো। বলে এরপরের কাজটা হচ্ছে তুই তো দাদির সাথে আবারও যাবি, তোর দাদির সাথে আবারও যাবি ওই পাহাড়ের উপরে ওই নুরু মিয়ার কবরের কাছে নুরু মিয়ার জন্য খাবার নিয়ে যাবি, তবে যাওয়ার আগে তুই একটা কাজ করবি। আমি বললাম কী কাজ? উনি আমাকে বলে একটা ছোট্ট পাথর উনি আমাকে দিল, যে পাথরটা একেবারে রক্তবর্ণের। আমি তো অনেক পাথর আমার জীবনে দেখেছি, কিন্তু এই পাথরটা মনে হয় শরীরের রক্ত দিয়ে তৈরি করা, এবং মনে হয় যেন এটা একটা রক্তের ধলা বা রক্তের টুকরো, আদতে এটা একটা পাথর ছিল।
ওই নিয়ে পাথরটা এনে আমার হাতে দিল, বললো এই পাথরটা তুই নিয়ে যাবি, যখন তোর দাদি খাবার নিয়ে যাবে মাথায় করে, তুই যেভাবে হোক ছলে বলে কৌশলে এই পাথরটা তোর দাদির ওই খাবারের মধ্যে ঢুকিয়ে দিবি। যে খাবার তোর দাদি মাথায় করে নিয়ে যায় ওই পাথরটা ওই খাবারের মধ্যে ঢুকিয়ে দিবি, এবং খাবারের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরেই তোর কাজ শেষ। ওইখান থেকে ওইটা দিয়ে তুই চলে আসবি, বাকি কাজ আমি করব। বাকি কাজ আমি করব, এরপরে তোকে আর কিছু করতে হবে না, এটাই তোর কাজ। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো করা আমার জন্য কোনো বিষয় না। দাদি তো আমাকে সাথে করে মাঝে মাঝে নিয়ে যায়, প্রায় সবসময় নিয়ে যায়। দাদির সাথে যাওয়ার সময় আমি এই পাথরটা দাদির ওই খাবারের মধ্যে ঢুকিয়ে দিব, এরপরে দাদি ওই খাবার নিয়ে যাবে, আমার তো কোনো সমস্যা নাই। উনি বলে ঠিক আছে, তাহলে পারবি তো? আমি বললাম হ্যাঁ পারবো। এই কথা বলার পরেই হলো কি, এর পরে মানে এর 2 দিন পরে উনি আমাকে একদিন বিকালবেলা এনে আমাকে পাথরটা দেয়। পাথরটা ওই দিন দেয় না, ঠিক 2 দিন পরে। পাথরটার মধ্যে অনেকগুলো চুল পেঁচানো ছিল, অনেকগুলো লাল কালার, বিভিন্ন কালার আঁশের মতো কিছু চুল পেঁচানো ছিল, এবং পাথরটা দেখতে একটু অলৌকিক রকম ছিল, মানে একটু অলৌকিক রকমের পাথর ছিল। এই পাথরটা তিনি তখন আমাকে দেয়, দিয়ে আমাকে বলে আজকে রাতে তোর দাদি খাবার নিয়ে যাবে, এবং খাবার নিয়ে যাওয়ার সময় এই পাথরটা তুই খাবারের মধ্যে ঢুকিয়ে দিবি, পারবি তো? পাথরটার সাইজটা ছিল ঠিক এরকম। আমি বললাম হ্যাঁ পারবো, আমার জন্য কোনো বিষয় না। এরপরে রাতের বেলা আমি এই পাথরটা পকেটে নিয়ে এসে দাদিরে বললাম, ও দাদি, আজকে খাবার নিয়ে যাওয়ার সময় আমি তোমার সাথে যাব। দাদিরে বলছি, দাদি আমারে বলে যাবি তো ভালো কথা, যাইস। তো রাতের বেলায় গভীর রাতে দাদি তখন খাবারের থালি রেডি করলো। খাবারের মধ্যে মানে থালির মধ্যে যা যা খাবার দেওয়া দরকার সমস্ত খাবার দিল, এবং দেওয়ার পরে একইভাবে মোমবাতি জ্বালিয়ে দাদি তখন ওই খাবারটা মাথায় নিয়ে যাচ্ছে। এবং খাবারটা মাথায় নিয়ে যাওয়ার সময় আমি শুধু এইটুকু আমি বলবো, ওই খাবারটা যখন দাদি মাথায় নিয়ে যায়, আস্তে আস্তে করে আমি তখন আমার হাত দিয়ে দাদির মাথার উপরে ওই ভাতের যে একটা থুপ ছিল, দাদি কিন্তু অনেকগুলো ভাত নিয়ে যাইতো, যে ভাত পড়েন 8-10 জন মানুষ খাইলেও থাকবে, 8-10 জন মানুষ খাবার খেলেও থাকবে, এই পরিমাণ ভাত নিয়ে আমার দাদি যাইতো। ওই ভাতের মধ্যে আমি তখন এই পাথরটা ঢুকিয়ে দিই, এবং পাথরটা ঢুকিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে করে আমিও তখন দাদির সাথে ওই কবরের সামনে যাই, এবং যাওয়ার পরে ওইটার কবরের উপরে মানে মাজারের উপরে দাদি তখন ভাতের থালিটা রাখে। ভাতের থালিটা রেখে দাদি আর আমি তখন চলে আসতে থাকি। দাদি আর আমি যখন চলে আসি, মানে এই জায়গার থেকে চলে আসি, আসার পরে ঠিক যেখানে একদিন দাঁড়িয়ে আমি ওই আমার জীবনের প্রথমেই মানে ওই নুরু মিয়াকে দেখেছিলাম, ঠিক ওই জায়গাটা আসার পরে পিছন থেকে একটা চিৎকারের শব্দ শুনতে পাই, যেটা এতটাই মারাত্মক ছিল, এতটাই ভয়ঙ্কর ছিল যে চিৎকারে মানে আমার কাছে মনে হয় যেন মাটিটাতে ভূমিকম্প হয়ে গেছে, এরকম একটা চিৎকার। এবং এই চিৎকার আসা মাত্রই আমার দাদি মুহূর্তের মধ্যে জায়গায় ঘুরে পড়ে যায়। দাদি পিছনের দিকে ফিরে তাকায়, আমি কিন্তু পিছনের দিকে ফিরে তাকাই না। চিৎকারটা দেওয়া মাত্রই আমি তখন সামনের দিকে দৌড়তেই, দাদি ওই জায়গা দিয়ে পিছনের দিকে ফিরে থাকে, এবং তাকিয়ে দাদি জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। আমি দেখলাম দাদি শুয়ে গেছে, আমি তখন দিছি দৌড় সামনের দিকে, এবং দৌড়াইতে আমার আব্বার কাছে আসছি। এসে আমার আব্বারে বললাম যে আব্বা এই ঘটনা এরকম ঘটনা। দাদি তো ওই আমি যে পাথর দিছি এটা বলি নাই, বললাম দাদি যে খাবার দিছে, দাদি খাবার দেওয়ার পরে আসার সময় এরকম একটা চিৎকার হইলো, এবং চিৎকারের পরে দাদি ওখানে ঢুলে পড়ে গেছে। ওই মুহূর্তে আমার আব্বা তখন দৌড়িয়ে আসছে, এবং আসার পরে দাদিকে তখন দেখলো দাদি এখানে মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপরে দাদিকে আমার আব্বা ধরলো, দাদিকে নিয়ে আব্বা তখন বাড়িতে আসলো, এবং বাড়িতে আসার পরে আমার দাদির চোখে মুখে পানি ঢাললো, এবং পানি ঢালার পরে কিছুক্ষণ পরে দাদির জ্ঞান ফিরে আসলো। এবং দাদির যখন জ্ঞান ফিরে আসলো, আমার আব্বা তখন দাদির সাথে কথা বলে। দাদি তখন কোনো প্রশ্নের জবাব দিতে পারে না, মানে কোনো কিছু বলে না, শুধু অলৌকিকভাবে তাকিয়ে আছে। মানে দেখে মনে হলো দাদি কারো কোনো কথা শুনতে পায় না, এবং কোনোভাবে দাদি কোনো কথা শোনে না। সবাই এটা ওইটা বলতেছে, মানে দাদি একরকম মানে কানে না শুনলে মানে আপনার প্যারালাইজড হয়ে গেলে যেরকম হয়ে যায় না, অনেকটা প্যারালাইসিসের রোগীর মতো হয়ে গেছে, আমাদের দিকে তাকিয়ে আছে। সকালবেলায় তখন দাদিকে কবিরাজের বাড়িতে নেওয়া হয়, ডাক্তারের কাছে নিলে পরেও ডাক্তারও আর আমার দাদিকে ভালো বলে না, বা তারাও অনেক চিকিৎসা দেয়। এবং এরপরে প্রায় 3 দিনের মাথায়, এই ঘটনার 3 দিনের মাথায় আমার দাদি মারা যায়। এখানে একটা জিনিস বলে রাখি, এর পরের দিন দাদিকে আমরা যেদিন ডাক্তারের কাছে নিয়ে যাই, এর পরের দিন মানে ওই দিন সকালবেলা আমার মা তখন ওই থালি আনার জন্য যায়, মাজারে থালি আনার জন্য যায়, এবং থালি আনার জন্য গেলে আমার মা বলে থালিটা নাকি পুড়ে গেছিলো। মায়ের মুখে শুনতে পাই যে ধরেন কাচের একটা থালি বা আপনি সিলভারের একটা জিনিস আগুনে পোড়াইলে যেরকম কালো হয়ে যায়, এরকম প্লেটটা নাকি কালো হয়ে গেছে। শুধু প্লেটটা কালো হয় না, প্লেটটা যে জায়গায় রাখা হয়েছে, প্লেটের 4-5টা মানে প্লেটের যে 4-5টা ছিল, ওই 4-5টাও
প্রায় অনেকটাই আপনার মানে পুড়ে গেছে, মানে টাইলসটা পুড়ে গেছে, ঠিক এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে জায়গাটা পুড়ে গেছে, কবরস্থানের মধ্যে জায়গাটা পুড়ে গেছে। এরপরে এই ঘটনা ঘটলো এবং 3 দিন পরে দাদি তখন মারা গেল এবং দাদির মৃত্যুতে আমরা সবাই তখন মানে মর্মাহত হলাম। এই ঘটনার পরে ওই মাজারে মানুষের যাতায়াত আরও বেড়ে গেল, আরও মানুষ মিলে ওই মাজারে যাচ্ছে এবং মাজারের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে গেল যে অবশ্যই এখানে অলৌকিক কিছু আছে, তা নাহলে এরকম ঘটনা ঘটলো কেন। তো দাদি মারা গেল, দাদি মারা যাওয়ার পরে কিন্তু এই আসাদ কবিরাজের বাড়িতে কিন্তু আমি আর যাই নাই। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, আসাদ কবিরাজ কিন্তু এই ঘটনার পরে আমার দাদিকে কবর দিতেও আসে নাই, বা 3 দিন ধরে আমার দাদি হসপিটালে ছিল, তিনি আমার দাদিকে দেখতেও আসে নাই। এবং আমার দাদি মারা যাওয়ার 3 দিন পরে আমরা তখন খাবার দেই, মানে 3 দিনের যে খাওয়ানো সেই খাওয়ান খাওয়াই, সেখানেও আসাদ কবিরাজ আসে নাই। আমার দাদির মৃত্যুর প্রায় 5 দিন পরে আমি তখন একদিন আসাদ কবিরাজের বাড়িতে যাই। গেলে পরে জানতে পারি উনি দীর্ঘ অনেক দিন ধরে ঘরের দরজা জানালা বন্ধ করে আছে, উনি ঘর থেকে বের হয় না। আমি ঘরের দরজায় গিয়ে ওনাকে বেশ কয়েকবার ডাক দিলাম, উনি কোনো শব্দ করে না। আমি বললাম খাওয়া দাওয়া, বলে খাওয়া দাওয়া জানালা দিয়ে দেই, খাওয়ার টাইম হলে জানালা দিয়ে হাত বাড়ায়, খাবার দেয়, খায়, আবার জানালা বন্ধ করে দেয়। আমি ওই দিনটা ওনার সাথে দেখা হলো না। পরের দিন যখনই তার বউ খাবার দিতে যাবে, ওই সময় আমি তার বউয়ের সাথে মানে আসাদ কবিরাজের বউয়ের সাথে জানালা পর্যন্ত যাই। গেলে পর আমি তখন আসাদ কবিরাজকে দেখতে পাই, উনি অনেকটা শুকিয়ে গেছে এবং চেহারা জানি কেমন মানে একটু মলিন হয়ে গেছে। দেখে মনে হচ্ছে তার শরীরের উপরে প্রচণ্ড রকমের কোনো প্রেশার যাচ্ছে, তিনি অনেক কষ্টে আছে। আমি সালাম দিলাম, সালামের উত্তরে আমি বললাম যে কাকা, আপনার কি মনে আছে আমার দাদি তো মারা গেছে? উনি বলে হ্যাঁ সব মনে আছে, আমি তোরে খবর পাঠাবো, আমি তোরে ডাকবো। এই কথা বলে তিনি আমাকে ডাকবে বলল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে যায়, উনি আমাকে আর ডাকে না। এবং একটা পর্যায়ে দেখা গেল ওনার বাড়িতে রুগীর সংখ্যা বাড়তে থাকে এবং রুগীর সংখ্যা বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একটা পর্যায়ে এরকম হয়ে গেল যে ওনার বাড়িতে রুগী জায়গা দেওয়া যায় না। সে সময়টাতে উনি রুগী দেখা নিয়ে ব্যস্ত, আমার সাথে কথা বলার মতো সময় তার হাতে নাই। আমি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করি, আমি তার সাথে কথা বলতে ট্রাই করি, কিন্তু উনি আর আমার সাথে কোনো কথা বলে না। আমি যতই বলি আমি আপনার সাথে কথা বলবো, আপনি আমার সাথে কথা বলেন না, উনি আর আমার সাথে কোনো কথা বলেই না। যতই যা হোক যেটাই হোক, উনি আর আমার সাথে কথা বলতে রাজি হয় না। আমি তখন ওনাকে অনেকভাবে বলি আপনি আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বললে কি হবে, আপনি আমার সাথে কথা বলেন। উনি আমার সাথে কথা বলে না এবং কথা বলার মানে আমার সাথে যখন উনি কথা বলে না, এরপরে আমি তখন এই ঘটনাটা আমার আব্বার কাছে জানিয়ে দিই। এবং ঠিক যেদিন আমি আব্বার কাছে জানাই দিই, আমার শুধু এতটুকুই মনে আছে যে আসাদ কবিরাজ আমার সাথে এটা করছে। ওই মাজারে গিয়ে আমি আব্বুকে এটা বলি এবং শুধু আব্বুকে এটা বলছি, এইটুকুই আমার মনে আছে। এরপরের কোনো স্মৃতি কিন্তু আমার মনে নাই। এবং এইটা আপনার 2002 সালের ঘটনা, মানে 2002 সালের ঘটনা। মানে আমি আমার আব্বাকে এটা বলে দিছি যে আব্বা এরকম এরকম ঘটনা। এবং এইটা বলার পরে এই 2002 সাল থেকে আমার আর মানে কোনো স্মৃতি বা কোনো মেমোরি মনে নেই। আব্বুকে এটা বলছে এবং বলার পরে কত বছর, সেই 2002 থেকে আমি 2015 দিকে, মানে আমার বয়স প্রায় আপনার দিকে, ওই সময়টাতে আস্তে 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 করে আমি একটু করে আমি ঠিক হতে থাকি, মানে অনেকটা ভালো হই। এবং 2015 সালের দিকে আমি আস্তে আস্তে করে সাল তারিখ বা মানুষ আস্তে আস্তে করে চিনতে পারি। তখন আমি জানতে পারি প্রায় 2015 সাল সেই মুহূর্তে চলতেছে। তো 2002 সাল থেকে প্রায় 2015 সাল পর্যন্ত আমার কোনো স্মৃতি মনে ছিল না। এই 13 বছরে আমাদের জীবনে মানে আমার জীবনে কী ঘটেছে, বা 13 বছরের কোনো মেমোরিজ, কোনো স্মৃতি, কোনো কিছু আমার মনে নাই। 13 বছরের কোনো স্মৃতি আমার মনে, এবং 13 বছর পরে এই মাজারটাও কিন্তু ওই সময় আর থাকে না। এটা অনেকেই ভেঙে দেয় বা অনেক লোকজনে ভেঙে দেয়। এখানে হিন্দু, মুসলিম এবং একটা পর্যায়ে দেখা যেত যে সব ধর্মীয় মানুষরা ওখানে আসতো এবং সব ধর্মের মানুষ ওখানে বসতো এবং সবাই এখানে বসে গল্পগুজব করতো বা অনেক নাস্তিকদের কাজকর্ম ওখানে হতো। এবং একটা পর্যায়ে এলাকার যে স্থায়ী প্রশাসন ছিল তারা নাকি এটা একটা সময় ভেঙে দেয়। এটা আমি ভালো হওয়ার পরে জানতে পারি। এবং এও আমি জানতে পারি, আমি যেদিন এটা বলে দেই আমার আব্বাকে, আমি বলে দিই এবং আব্বাকে আমি এটা বলে দেওয়ার 1 সপ্তাহের মাথায় এই আব্বার সাথে এই আসাদ কবিরাজের অনেক ঝামেলা হয়, অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়, অনেক ঝামেলা হয়। অনেক ঝামেলার একটা পর্যায়ে আসাদ কবিরাজ মারা যায়। মানে এই আমি পাগল হওয়ার কিছুদিন পরে আসাদ কবিরাজ তখন মারা যায় এবং ওই ঘরের মধ্যে অলৌকিকভাবে ওনার মৃত্যু ঘটে। উনি মারা যায় এবং উনি মারা যাওয়ার পরে অনেকেই বলে ওনার বাড়িতে নাকি ওনাকে যেখানে কবর দেওয়া হয় ওই কবরের স্থান থেকে নাকি প্রচণ্ড রকমের চিৎকারের শব্দ পাওয়া যায়।
অনেকে বলে রাতের বেলায় উনি নাকি নাস্তিকদের মতো কাজ করতো, উনি নাকি বিধর্মী কাজ করতো এবং তিনি নাকি অনেক ধরনের কুফুরির সাথে জড়িত ছিল এবং শেষে এসে তিনি অনেক কুফুরি টুফুরি করেছে এবং যার জন্য তিনি আর তিনাকে জিনেরা মেরে ফেলেছে এবং রাতের বেলায় তার উপরে এরকম নির্যাতন, এই জন্য উনি কবর থেকে চিৎকার করে এরকম কথা লোকেরা লোকে লোকে অনেক মানুষও বলতো। তো আসাদ কবিরাজ মারা গেল এবং মারা যাওয়ার পরে আমার ভিতর তখন বারবার এই প্রশ্নটা জাগে যে তাহলে আমাদের যেই আমার যেই নুরু মিয়া কি তাহলে কোথায় আছে? আদৌ কি নুরু মিয়া বেঁচে আছে? আদৌ কি নুরু মিয়া কারো মাঝে আছে? অলওয়েজ এই জিনিসগুলো, এই কথাগুলো আমার মাঝে জাগতে থাকে। আমার মা এখনও বেঁচে আছে, আমার মায়ের সাথে আমি এখনও এটা শেয়ার করে মাকে এখনও বলি। মা আমাকে এখনও বলে যে তুই বড় অন্যায় করেছিস, তুই বড় অপরাধ করেছিস, এর শাস্তি তুই পেয়েছিস এবং অলৌকিকভাবে তোকে আল্লাহ শাস্তি দিয়েছে, এইটা তুই ভালো করিসনি, এটা তুই অনেক বড় অন্যায় করেছিস। এগুলো আমার মা আমাকে বলে। আমি ভালো হয়ে গেলাম এবং সুস্থ হয়ে গেলাম, কিন্তু এই পর্যন্ত আমি এখনও এই নুরু মিয়ার কবরের ওই যে আপনার আছে, আপনার বট গাছ আছে, বট গাছের নিচে আমি এখনও বসে থাকি। এখনও আমি ওখানে বসে থাকি দিন রাত মিলিয়ে। আমার একটাই স্বপ্ন, আমি নুরু মিয়া যদি একবার আমি তাকে দেখতে পাই, অলৌকিকভাবে হলেও যাতে আমি তাকে দেখতে পাই। তো এরপরে আমার পুপুরা আছে, কাকারা আছে, অনেকেই নুরু মিয়াকে দেখেছে, কিন্তু আমার দাদির ওই ঘটনার পরে আমার দাদির মৃত্যুর পরে এরপর থেকে নুরু মিয়াকে কেউ আর দেখতে পায়নি, নুরু মিয়াকে কেউ আর দেখেনি। অনেকেই বলে যে নুরু মিয়াকে নাকি আসাদ কবিরাজ বন্দি করার চেষ্টা করেছে এবং বন্দি করতে গিয়ে আসাদ কবিরাজ নিজেই মারা গেছে, এরকম কথাও অনেকেই বলে। আবার অনেকেই বলা বলি করে নুরু মিয়ার আত্মা সম্ভবত পৃথিবীতে ঘোরাফেরা করতো এবং নুরু মিয়ার আত্মা সম্ভবত আবারও আকাশে চলে গেছে। এই ধরনের লোকে এক একজনে এক এক ধরনের কথাবার্তা বলে, কিন্তু ওই ঘটনার পরে 2002 সালের পর থেকে নুরু মিয়াকে আর আমার বংশীয় কোনো মানুষরা দেখতে পায়নি। আমার ছোট 2 ভাই আছে, তারা বিয়ে শাদী করেছে, তাদের সন্তানাদিকেও তারা প্রায় বড় করে ফেলেছে, তাদের সন্তানাদি অনেকটা বড় হয়ে গেছে, তাদেরকেও বিয়ে শাদী দেওয়ার সময় হয়েছে। কিন্তু আমি আমার জীবনে আর কারোর সাথে জড়ালাম না, আমি আমার জীবনে আর কাউকেই বিয়ে করলাম না এবং আমি আমার জীবনে শূন্যশীর মতোই জীবনটা কাটিয়ে দিলাম। এখন প্রায় জীবনের শেষ বয়সে এসেছি, এখন আর কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় যেন মরতে পারলে বাঁচি এবং আমার এই জীবনটাকে অনেক অভিশপ্ত একটা জীবন মনে হয়। আমার কাছে মনে হয় শুধুমাত্র আমার জন্যই নুরু মিয়া এভাবে অলৌকিকভাবে চলে গেল, বা আমার জন্য আমার দাদি মারা গেল, আমার জন্য আমার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আজও এই ক্ষতিপূরণ আমি পোষাতে পারিনি, আজও আমি দুঃখে দুঃখে আমার জীবন কাটাচ্ছি। আমি বেশ কয়েকদিন ধরে আমার ছোট ভাইয়ের, আমার একদম 3 নম্বর যে ভাই আছে, ওই ভাইয়ের বউয়ের মোবাইলে আপনার গল্পগুলো শুনতে পাই। একদিন আমি আমার ছোট ভাইয়ের বউকে বললাম যে তুমি কি শোনো তো, তিনি আমাকে দেখালো, আমার ভালো লাগলো। ওইখান থেকে আমি আমার ছোট ভাইয়ের বউরে বললাম আমি আমার ঘটনাটা এই ছেলেটার সাথে শেয়ার করতে চাই, যদিও এর আগে আমি অনেক জনকে এই ঘটনাটা জেনেছি এবং এটা আমাদের এলাকার প্রায় সব মানুষরাই জানে। এরপর আমার ছোটো বোনকে আমি এই কথাগুলো বললাম। যদি আপনি আমার গল্পটা পেয়ে থাকেন, আমার তরফ থেকে আপনার জন্য সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, সবাইকে অসম্ভব ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই শাহা পরাণের জীবনের এই ভয়ঙ্কর রকমের বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, আমিও এই গল্পটা যখন পড়েছিলাম আমার কাছে নিজের কাছে অনেকটা অবাক লেগেছে এবং বলতে গেলে সম্পূর্ণ অবিশ্বাসী হয়েছে যে এইটা আসলে কিভাবে হতে পারে বা এটা কিভাবে সম্ভব। তবে শাহপরাণ ভাই যেটা বললেন যে তার এলাকার সব মানুষ এই ঘটনার সাক্ষী এবং এটা সবাই জানে। এখনই বটবৃক্ষ আছে, বটবৃক্ষের ছবি উনি আমাকে ইমেলে পাঠিয়েছে, দেখিয়েছে এবং তিনিও ওখানে বেশিরভাগ সময় বসে থাকে। তিনার ছবিও পাঠিয়েছে, তার পরিবারের সবার ছবি পাঠিয়েছে এবং সব কিছু দেখলাম। যাই হোক, গল্প শুনে আমার কাছে ভালো লেগেছে এবং সত্যিকার অর্থে জানি না নুরু মিয়ার কী হয়েছে, কেন শেষ বয়সে আসাদ নুরু মিয়াকে কোনো কিছু করতে গিয়ে আসাদ নিজেই কি শেষ হয়ে গেল, না নুরু মিয়া ইচ্ছে করেই চলে গেল, সব কিছুই আল্লাহ তাআলাই ভালো জানে। যেহেতু ঘটনাটা সম্পূর্ণ অলৌকিক এবং ভৌতিক ছিল, গল্প শুনিয়েছি নিজের ভালো লাগা থেকে এবং এই গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।